হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে গুপ্তদের উত্থান সম্পর্কে, অর্থাৎ এই যে গুপ্ত রাজবংশ রয়েছে বা গুপ্ত বংশ রয়েছে, সেই গুপ্ত বংশের উত্থানটা যেটা রয়েছে সেটা নিয়েই কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে? এছাড়াও তোমাদের সেমিস্টারের কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। দেখো, তোমাদের কোর্স ফি যেটা আগে ছিল সেটা ছিল হচ্ছে 1199 রুপিস। ঠিক আছে? কিন্তু বর্তমানে তোমাদের জন্য প্রায় 50% অফ রাখা হয়েছে। তোমাদের যে কোর্স ফিটা এখন রয়েছে, তোমাদের যদি সেক্ষেত্রে 5টা সাবজেক্ট থেকে থাকে তোমাদের কোর্স ফি রয়েছে 599, এবং তোমাদের যদি 6টা সাবজেক্ট থেকে থাকে সেক্ষেত্রে তোমাদের কোর্স ফি রয়েছে 699। ঠিক আছে? এই ছিল কোর্স ফি সংক্রান্ত যে ইনফরমেশন, কিভাবে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হবে সেটার জন্য কন্ট্যাক্ট নাম্বার সংক্রান্ত ইনফরমেশন নিয়ে এটা কিন্তু আলোচনা ছিল। এবার মূল আলোচনা যেটা টপিক রয়েছে যে গুপ্তদের উত্থান, সেটা নিয়ে শুরু করছি আলোচনা। ঠিক আছে? আচ্ছা, মূলত দেখো, প্রথমত আমরা যে বিষয়টা এখানে দেখতে পাবো সেটা হচ্ছে পটভূমিটা কি রয়েছে। ঠিক আছে? পটভূমি সম্পর্কে কোন বিষয়টা এখানে রয়েছে। আচ্ছা, পটভূমি ও সূচনা, কি করে পটভূমিটা ছিল এবং সূচনা কি করে হলো। মূলত মৌর্য সাম্রাজ্যের পতনের পর ভারতের রাজনৈতিক একটা পুনর্গঠন কিন্তু হয়েছিল। অর্থাৎ এই যে গুপ্তদের আগে কারা ছিল, মৌর্য সাম্রাজ্যও ছিল। তো সেই মৌর্য সাম্রাজ্যের পতনের পর কি হয়েছিল, ভারতের একটা কিন্তু রাজনৈতিক একটা পুনর্গঠন কিন্তু হয়েছিল। প্রাথমিক শাসক বর্গটা যদি দেখে নিই, ঠিক আছে, এই গুপ্তদের যে উত্থানের পেছনে সেটা ছিল হচ্ছে যে শ্রীগুপ্ত। ঠিক আছে? গুপ্ত বংশের যে প্রতিষ্ঠাতা হিসেবে যদি বলি, প্রথম যে শাসকের কথা সেক্ষেত্রে ছিল কিন্তু শ্রীগুপ্ত। ঠিক আছে? গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা, যেটা আমি বললাম যে গুপ্তদের একজন শাসক বা গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু এই শ্রীগুপ্ত। তিনি আনুমানিক 240 খ্রিস্টাব্দে এই বংশের প্রতিষ্ঠা করেন এবং মহারাজ উপাধি কিন্তু ধারণ করেছিলেন। তাহলে শ্রীগুপ্তই কি করলেন, গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন এবং তিনি আনুমানিক 240 খ্রিস্টাব্দে এই বংশটার কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন, যেটা মূলত তারপর তিনি একটা উপাধি ধারণ করেছিলেন, সেটার নাম ছিল মহারাজ। নেক্সট হচ্ছে ঘটোৎকচ। শ্রীগুপ্তের মৃত্যুর পর বা শ্রীগুপ্তের পর তার পুত্র ঘটোৎকচ গুপ্ত সিংহাসন আরোহণ করেন। তাহলে কি হয়, এই যে শাসকরা যে সিংহাসনটা আরোহণ করেন বা রাজারা এই যে সিংহাসনটা আরোহণ করেন, বেশিরভাগ ক্ষেত্রে কি দেখা যায়, বংশ পরম্পরায় কিন্তু সিংহাসনটা আরোহণ করেন। এই জিনিসটা কিন্তু লক্ষ্য করা যায় বা দেখা যায়। তাহলে প্রথমে প্রতিষ্ঠাতা কে ছিলেন, শ্রীগুপ্ত। শ্রীগুপ্তের পর কে বসলেন, তার পুত্র ঘটোৎকচ গুপ্ত। ঠিক আছে? আচ্ছা, তিনিও পিতার ন্যায় কথার অর্থ হলো মতো, তিনিও কি করলেন, পিতার মতোই আর কি মহারাজ উপাধিটা কিন্তু গ্রহণ করেছিলেন। তারপরে রয়েছে প্রথম চন্দ্রগুপ্ত, গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। তাহলে এই যে এতক্ষণ অবধি তো আমরা দেখলাম গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন, শ্রীগুপ্ত, তারপর কে সিংহাসনে বসলেন, তার পুত্র ঘটোৎকচ গুপ্ত। কিন্তু এই গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু প্রথম চন্দ্রগুপ্ত। তিনি হচ্ছে মহারাজা ধীরাজ উপাধি ধারণ করেন এবং সাম্রাজ্যের কিন্তু বিস্তৃতি ঘটান। ঠিক আছে? এই যে শ্রীগুপ্ত, ঘটোৎকচ গুপ্ত, এরা শুধুমাত্র মহারাজ উপাধিটা ধারণ করেছিলেন বা নিয়েছিলেন। প্রথম চন্দ্রগুপ্ত কি করেছিলেন, মহারাজা ধীরাজ উপাধি ধারণ করেছিলেন এবং সাম্রাজ্যের কিন্তু বিস্তারের ক্ষেত্রেও তার ভূমিকাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে। ঠিক আছে? এবার হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত ও সাম্রাজ্যের যে প্রতিষ্ঠাতা, দেখো তার সময়কাল বা রাজত্বকাল যেটা রয়েছে টোটাল, সেটা হচ্ছে 319 থেকে 335 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রথমত দেখবো আমরা প্রথম চন্দ্রগুপ্তের বৈবাহিক জোট, অর্থাৎ বৈবাহিক অবস্থা সম্পর্কে যদি বলি, তিনি হচ্ছে শক্তিশালী লিচ্ছবি রাজকন্যা কুমার দেবীকে বিবাহ করেন এবং তিনি গুপ্তদের রাজনৈতিক মর্যাদা ও শক্তি কিন্তু বৃদ্ধি করেছিলেন। তাহলে এই যে প্রথম চন্দ্রগুপ্ত, তিনি কাকে বিবাহ করেছিলেন, যে লিচ্ছবি রাজকন্যা যে ছিল কুমার দেবী, তাকে বিবাহিত করেছিলেন এবং তার ফলে কি হলো, গুপ্তদের যে রাজনৈতিক একটা মর্যাদা, তাদের যে একটা শক্তি বৃদ্ধি কিন্তু হয়েছিল। ঠিক আছে? তারপরে রয়েছে দেখো নেক্সট, প্রথম চন্দ্রগুপ্তের মধ্যে যে বিষয়টা সেটা হচ্ছে স্বর্ণ মুদ্রার কথা।
তার শাসনামলে রাজা রানীর প্রতিকৃতি খোদিত বিশেষ স্বর্ণ মুদ্রা প্রচলিত হয়, যা সাম্রাজ্যের সমৃদ্ধির কিন্তু পরিচায়ক ছিল। তাহলে বিভিন্ন রাজা বা বিভিন্ন শাসক যখন তার শাসনামলে কোনো না কোনো বিশেষ কিছু করে যান, যার ফলে কিন্তু তার রাজত্বকালটা স্মরণীয় হয়ে থাকে, ঠিক আছে, বা তার রাজত্বকালটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে থাকে। নয়তোবা একটা যে সাম্রাজ্য রয়েছে বা একটা যে সভ্যতা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রাজারা কিন্তু রাজত্ব করেন, কিন্তু সবার নামটা কিন্তু বিশেষভাবে উল্লেখ কিন্তু থাকে না, ঠিক আছে। কিছু কিছু জন যারা তাদের আমলের জন্য কোনো গুরুত্বপূর্ণ কিছু করে গেছেন, তাদের নামটাই কিন্তু উল্লেখযোগ্য থেকে থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপর রয়েছে দেখো গুপ্তাব্দ প্রচলন, যেটাও কি প্রথম চন্দ্রগুপ্তর টাইমিংটাতেই কিন্তু ছিল। 319 থেকে 320 খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণের সময় তিনি গুপ্তাব্দ বা গুপ্ত বর্ষপঞ্জির সূচনাটা করেছিলেন। তাহলে গুপ্তাব্দ যেটা রয়েছে সেটা সূচনা কি করেছিলেন? প্রথম চন্দ্রগুপ্ত। তারপরে রয়েছে দেখো সাম্রাজ্য বিস্তার, অর্থাৎ মগধ, সাকেত এবং প্রয়াগ পর্যন্ত তিনি তার সাম্রাজ্যটা কিন্তু বিস্তৃত করেছিলেন। তাহলে প্রথম চন্দ্রগুপ্তও কিন্তু বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে কি হচ্ছে, তার রাজত্বকালটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে আছে, ঠিক আছে। নেক্সট রয়েছে সমুদ্রগুপ্তের দিগ্বিজয়, ঠিক আছে। সমুদ্রগুপ্তের মধ্যে কি এখানে রয়েছে দেখো, বলা হচ্ছে এখানে ভারতের নেপোলিয়ন। সমুদ্রগুপ্ত ছিলেন প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ পরাক্রমশালী যোদ্ধা। তার দেহে শতাধিক যুদ্ধের ক্ষতচিহ্ন ছিল বলে কিন্তু জানা যায়, এবং বলছে তার অসাধারণ সামরিক সাফল্যের কারণে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ তাকে কিন্তু ভারতের নেপোলিয়ন বলে আখ্যা কিন্তু দিয়েছিলেন। তাহলে সমুদ্রগুপ্ত যে ছিল তাকে কিন্তু কি বলা হয়? ভারতের নেপোলিয়ন কিন্তু বলা হয়ে থাকে। কে বলেছিলেন তাকে এটা? তাকে বলেছিলেন যে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ কিন্তু বলেছিলেন। কেন বলেছিলেন? এমনি এমনি তো বলে দেবেন না যে তাকে ভারতের নেপোলিয়ন, তার পেছনেও একটা কিন্তু কারণ ছিল। কারণটা ছিল হচ্ছে সমুদ্রগুপ্তের যে অসাধারণ সামরিক সাফল্য ছিল, এই সাফল্যের কারণেই কিন্তু ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলে কিন্তু উল্লেখ করেছিলেন, ঠিক আছে। সমুদ্রগুপ্তর যে সময়সীমাটা রয়েছে, তার রাজত্বকালটাও কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ কিন্তু হয়ে আছে। তার যে দিগ্বিজয়টা রয়েছে সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার উত্তর ভারত অভিযান, দক্ষিণ ভারত বিজয়, এই সমস্ত বিষয়গুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে এলাহাবাদ প্রশস্তি ও যে সামরিক নীতি, যেটা নিয়ে আমি একটু আগেই বললাম যে তার উত্তর ভারত বিজয় এবং দক্ষিণ ভারত বিজয়, ঠিক আছে। এখানে দেখো বলেছে আর্যাবর্তের নীতি যেটা উত্তর ভারতের, এবং দক্ষিণা পথের নীতি যেটা হচ্ছে দক্ষিণ ভারতের, অর্থাৎ এটা হচ্ছে সমুদ্রগুপ্তের সম্পর্কে। কবি হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের সামরিক অভিযানের কথা কিন্তু জানা যায়। অর্থাৎ এই যে এলাহাবাদ প্রশস্তি, এটা কিন্তু গুপ্ত যুগের ইতিহাস রচনার জন্য বা ইতিহাস জানার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু উপাদান, ঠিক আছে। যেটা রচয়িতা ছিলেন হচ্ছে হরিসেন। হরিসেন কে ছিলেন? হরিসেন ছিলেন হচ্ছে সমুদ্রগুপ্তের সভাকবি। তাহলে সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেনের এই যে এলাহাবাদ প্রশস্তিটা রয়েছে, এটা কিন্তু কি হচ্ছে, সমুদ্রগুপ্তের সামরিক অভিযানের কথা এখান থেকে কিন্তু জানা যায়। শুধুমাত্র কি সমুদ্রগুপ্ত সম্পর্কে জানা যায়? সমুদ্রগুপ্ত সম্পর্কে তো ঠিকই জানা যায়, তার সাথে সাথে কিন্তু এলাহাবাদ প্রশস্তি থেকে গুপ্ত বংশের ইতিহাসটাও কিন্তু জানা যায়, ঠিক আছে। আচ্ছা, উত্তর ভারতের রাজাদের ক্ষেত্রে তিনি যে প্রসব বরণ ধরন যে নীতি, সেটা কিন্তু গ্রহণ করেছিলেন, অর্থাৎ পরাস্ত রাজাদের রাজ্য তিনি সরাসরি নিজ সাম্রাজ্যভুক্ত করেছিলেন। তাহলে এই যে উত্তর ভারতের যে বিজয় বা উত্তর ভারতের জয়, সেক্ষেত্রে তিনি একটা নীতি গ্রহণ করেছিলেন। সেই নীতিটার মাধ্যমে কি করেছিলেন, যে পরাজিত যে রাজাদের রাজ্যগুলি তিনি সরাসরি নিজ রাজ্যের অন্তর্ভুক্ত কিন্তু করেছিলেন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট রয়েছে দেখো দক্ষিণ ভারতের যে নীতি, অর্থাৎ দক্ষিণা পথের যে নীতি রয়েছে। এখানে রয়েছে দক্ষিণ ভারতে 12 জন রাজাকে পরাস্ত করলেও তিনি তাদের রাজ্য সরাসরি দখল করেননি, ঠিক আছে। তাহলে উত্তর ভারতের ক্ষেত্রে কি করলো, তিনি পরাস্ত রাজাদের যে রাজ্য সেগুলো সরাসরি তার সাম্রাজ্যভুক্ত কিন্তু করে নিয়েছিলেন। কিন্তু দক্ষিণ ভারত যখন 12টা রাজাকে তিনি পরাস্ত করলেন বা পরাজিত করলেন, তাদের যে রাজ্যগুলা সেগুলোকে একদম সরাসরি কিন্তু গ্রহণ করে নেননি বা দখল করেননি। তিনি এক্ষেত্রে গ্রহণ, মোক্ষ, অনুগ্রহ নীতি প্রয়োগ করেছিলেন। এটার অর্থ কি? এটার অর্থ হলো প্রথমে রাজ্য দখল, পরে মুক্তিদান এবং সবশেষে অনুগ্রহ প্রদর্শন করত রাজ্যে পরিণত করা। এটাই হচ্ছে গ্রহণ, মোক্ষ, অনুগ্রহ যে তার নীতি সেটা প্রয়োগ করেছিলেন।
তাহলে সমুদ্রগুপ্তের আর্যাবর্তের জয় ছিল বা আর্যাবর্তের নীতি ছিল, যেটা হচ্ছে উত্তর ভারতের, দক্ষিণাপথের নীতি ছিল যেটা ছিল দক্ষিণ ভারতের। উত্তর ভারতের ক্ষেত্রে কি ছিল, তিনি যে একটা নীতি গ্রহণ করেছিলেন, সেই নীতির মাধ্যমে পরাজিত রাজ্যের যে রাজ্যগুলি সেগুলিকে সরাসরি তার সাম্রাজ্যভুক্ত করেছিলেন। কিন্তু দক্ষিণ ভারতে যখন তিনি 12টি রাজাকে পরাজিত করলেন, তাদের রাজ্যগুলি সরাসরি গ্রহণ না করে তিনি একটা নীতি গ্রহণ করলেন। সেই নীতিটা ছিল গ্রহণ মোক্ষ অনুগ্রহ নীতি, এবং এই নীতি প্রয়োগ করে তিনি কি করেছিলেন, প্রথমে রাজ্যগুলিকে দখল করলেন, পরে মুক্তিদান করলেন, এবং শেষে কি করলেন, অনুগ্রহ প্রদর্শন করত রাজ্যে কিন্তু পরিণত আর কি করেছিলেন। ঠিক আছে, আচ্ছা, গুপ্ত সাম্রাজ্যের যে কালপঞ্জিটা রয়েছে সেটা কিরকম রয়েছে দেখো। মূলত এখানে বলেছে 319 খ্রিস্টাব্দে যে গুপ্তাব্দের শুরু, প্রথম চন্দ্রগুপ্তের সেক্ষেত্রে সিংহাসন আরোহণ হলো এবং সাম্রাজ্যের বিস্তার হলো। ঠিক আছে, পরবর্তীতে কি হলো দেখো, তার আগেও রয়েছে অবশ্যই যে 240 খ্রিস্টাব্দেও রয়েছিল, যেটা বংশের সূচনা, অর্থাৎ প্রথমত তো গুপ্ত বংশের সূচনাটা হয়েছিল। সূচনাটা কে করেছিল, প্রথমেই বলেছিলাম শ্রীগুপ্ত করেছিলেন। ঠিক আছে, শ্রীগুপ্ত কি করলেন, গুপ্ত যে এই যে গুপ্ত যুগ বা গুপ্ত বংশের সেটা হচ্ছে প্রতিষ্ঠা করেছিলেন। কবে করেছিলেন, 240 খ্রিস্টাব্দে। তারপরে কি রয়েছে দেখো, তারপরেই রয়েছে 319 খ্রিস্টাব্দে, যেই সময়টা আমরা দেখবো প্রথম চন্দ্রগুপ্তের সময়টা। শ্রীগুপ্তের পর কিন্তু ঘটোৎকচ গুপ্ত ছিল, কিন্তু তার সময়সীমাটা কিন্তু সেভাবে উল্লেখযোগ্য নয়। আমি প্রথমে বললাম ইতিহাসের পাতায় কিন্তু বা যে কোনো ক্ষেত্রে সবার নামটা কিন্তু সব ক্ষেত্রে আর কি গুরুত্ব পেয়ে থাকে না। যারা বিশেষ বিশেষ কোনো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাদের নামটাই কিন্তু বিশেষভাবে গুরুত্ব সহকার কিন্তু দেওয়া হয়ে থাকে। তাহলে প্রথমত গুপ্ত বংশের সূচনা যে করেছিলেন, প্রতিষ্ঠাতা যে ছিলেন শ্রীগুপ্ত, পরবর্তীতে কে ছিলেন, প্রথম চন্দ্রগুপ্ত ছিলেন, তারও পরবর্তীতে ছিলেন সমুদ্রগুপ্ত, এবং তার পরবর্তীতে আমরা কি দেখব, সেক্ষেত্রে যে স্বর্ণযুগের কথা, অর্থাৎ শ্রীগুপ্তের প্রতিষ্ঠাতা ছিলেন, চন্দ্রগুপ্ত কি ছিলেন, তিনি গুপ্তাব্দ শুরু করেছিলেন। তারপর হচ্ছে সমুদ্রগুপ্তের সিংহাসন লাভ, দিগ্বিজয়, এগুলা একটা সামরিক অভিযানের মধ্যে ছিল। নেক্সট হচ্ছে 380 খ্রিস্টাব্দে যে স্বর্ণযুগ, যেটাকে দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে সিংহাসন আরোহণের কাল থেকে বলা হয়ে থাকে, এই বিষয়টা কিন্তু রয়েছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং বিক্রমাদিত্য। এখানে কি রয়েছে দেখো, এখানে রয়েছে হচ্ছে সমুদ্রগুপ্ত, পর তার পুত্র দ্বিতীয় চন্দ্রগুপ্ত সিংহাসনে বসেন এবং তিনি শকাদের পরাজিত করে শকারি উপাধি কিন্তু গ্রহণ করেছিলেন। তাহলে সমুদ্রগুপ্তের পুত্র কে ছিলেন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তিনি সমুদ্রগুপ্তের পর সিংহাসনে বসেছিলেন। ঠিক আছে, তারপরে তিনি কি করলেন, এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকদের পরাজিত করলেন এবং শকারি উপাধি গ্রহণ করেছিলেন। মালব, গুজরাট, সৌরাষ্ট্র অধিকার করে আরব সাগর পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করেন। উজ্জয়িনীকে দ্বিতীয় রাজধানী হিসেবে তিনি আর কি গড়ে তোলেন। তার রাজসভায় কালিদাস, বরাহমিহির, যে ধনন্তরী সহ 9 জন জ্ঞানী ব্যক্তির সমাবেশ ঘটেছিল, যেটা ইতিহাসে নবরত্ন সভা নামে পরিচিত। এই বিষয়গুলো বা এই জায়গাগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, যে নবরত্ন সভা কার আমলে ঘটেছিল, দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে যে 9 জন জ্ঞানী ব্যক্তির সমাবেশ ঘটেছিল, সেটাকে নবরত্ন সভা কিন্তু বলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে গুপ্ত যুগের স্বর্ণযুগ, অর্থাৎ এই গুপ্ত যুগকে কিন্তু মানে অনেকেই আবার স্বর্ণযুগ বলে কিন্তু অভিহিত করেছেন। ঠিক আছে, এখানে রয়েছে বিজ্ঞান ও গণিত। আর্যভট্টের যে শূন্য এর ধারণা ছিল, দশমিক পদ্ধতি পৃথিবীর যে আহ্যিক গতি সম্পর্কে বৈপ্লবিক তথ্য প্রদান করেন। বরাহমিহির রচনা করেন বৃহৎ সংহিতা। ঠিক আছে, আচ্ছা, তারপরে রয়েছে দেখো যে সাহিত্য ও সংস্কৃতি। কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূতম সংস্কৃত সাহিত্যের শিখর স্পর্শ করে। এই সময়েই পুরাণ, রামায়ণ, মহাভারত বর্তমান রূপটা কিন্তু লাভ করেছিল। পুরাণ, রামায়ণ, মহাভারত বা পুরাণ এবং মহাকাব্য, যার মধ্যেই রয়েছে রামায়ণ, মহাভারত, এগুলা যে বর্তমান রূপটা যে লাভ করেছিল, মূলত কি হয়েছিল, এই সময় থেকেই কিন্তু হয়েছিল। নেক্সট রয়েছে শিল্প সাহিত্য, আর্ট অ্যান্ড আর্কিটেকচারের মধ্যে কোন বিষয়টা রয়েছে, সেখানে রয়েছে অজন্তা ও ইলোরার যে গুহাচিত্র এবং ভাস্কর্য শিল্পের অভূতপূর্ব উন্নতি ঘটেছিল, যেটা কিন্তু আজও কিও রয়েছে, বিশ্ববিখ্যাত কিন্তু রয়েছে। তারপরে রয়েছে দেখো ধাতুবিদ্যা। এখানে কি রয়েছে, দিল্লির মেহরলি লৌহ স্তম্ভ, যাতে গত 1600 বছরেরও মরিচিকা আর কি ধরেনি। অর্থাৎ এই যে দিল্লির এই যে মেহরৌলি যে লৌহ স্তম্ভ রয়েছে, যেটাতে গত 16 বছর নয় কিন্তু 1600 বছরেও কিন্তু মরিচিকা ধরেনি। তৎকালীন উন্নত ধাতুবিদ্যার কিন্তু একটা অকাট্য যে প্রমাণটা কিন্তু দিয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই যে গুপ্ত যুগের উত্থানটা যেটা রয়েছে, গুপ্ত বংশের বলো বা গুপ্তদের এই যে উত্থানের পেছনেও কিন্তু বিভিন্ন ইতিহাসটা রয়েছে।
সেখানে শ্রীগুপ্তের প্রতিষ্ঠাতা থেকে শুরু করে বিভিন্ন শাসকরা কিন্তু আর কি শাসন করেছিলেন, সিংহাসন আরোহণ করেছিলেন, সিংহাসনে বসেছিলেন। তাদের রাজত্বকালটাও বিশেষ বিশেষ ক্ষেত্রে কোনো কোনো শাসকদের রাজত্বকালটাও কিন্তু যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ঠিক আছে, তাহলে এই যে গুপ্তদের উত্থান সম্পর্কে কিন্তু মূলত আজকের ক্লাসের আমার আলোচনা এতটাই ছিল। ইনফরমেশন যেটা ছিল সেটা কিন্তু ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।